গুড আফটারনুন সবাইকে। আজকে এটাই আমাদের TTQC2 এর লাস্ট ক্লাস, বলতে ক্লাস লাস্ট না, লাস্ট লেকচার অ্যাবাউট কার্পেট টেস্টিং দিয়ে শেষ করব আমরা। আহ, চলো শুরু করা যাক। কার্পেট টেস্টিং করার আগে আসলে একটু জানা দরকার কার্পেট কি বা কার্পেট ম্যাটেরিয়াল গুলো কি। আমরা সাধারণত জানি যে কার্পেট কোথায় ইউজ হয়, বিশেষ করে যারা আমরা উইভিং পড়ে এসেছি তো তারা হয়তো এই কার্পেট প্রসিডিউর সম্পর্কে জানি, যে আমাদের অন্যান্য যে টেক্সটাইল সাবস্টেন্স গুলি রয়েছে, টেক্সটাইল আইটেম গুলি রয়েছে, সেটার মতোই আমাদের কার্পেটও একটা আইটেম। তো সেটারও কিছু টেস্ট রয়েছে স্পেসিফিক, সেই কি স্পেসিফিক টেস্ট সম্পর্কে আজকে একটু আমরা জানবো। এখানে কিছু ছবি দেখা যাচ্ছে, হোপফুলি সবাই আমরা জানি, তারপরেও কিছু ছবি, বিভিন্ন প্রকার কার্পেটের ছবি দেখা যাচ্ছে। তো এই কার্পেট সাধারণত এখন বর্তমানে জুট বেস হয়, বা অন্যান্য দিয়ে ফাইবার দিয়ে যে হয় না এমনটা নয়, সবগুলো ফাইবার দিয়ে হয়, তবে জুট বেসটা বেশি হয়। কার্যভেদে ইন্ডিউস ভেদে এটা ভেরি করে, অর্থাৎ কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হবে, কিভাবে তৈরি হবে। ওকে, সো তোমরা যে নামাজ পড়ো যে জাজিমে, সেটাও সম্ভবত কার্পেট বা এই ধরনের সাবস্টেন্স, এবং বাসা বাড়ির ফ্লোরে বা কোনো হাই ইয়েতে, যেখানেই যেটাই বলি না কেন। সো কার্পেট সম্পর্কে যদি প্রাইমারি ইন্ট্রোডাক্টরি কিছু কথা বলতে হয়, যে বলা হচ্ছে যে কার্পেট ইজ এ টেক্সটাইল ফ্লোরিং কাভারিং typically consisting an upper layer and pile attached to a backing। একটা ব্যাকিং থাকে, কার্পেটটা কিরকম, একটা ব্যাকিং থাকে, তার উপরে কি থাকে, পাইল থাকে, ঘাসের মতো থাকে, তাই না? সেটাই বলা হচ্ছে। The pile was traditionally made from wool, but since 20th century synthetic fibers such as polypropylene, nylon or polyester are often used, and fibers are less expensive than wool, and the pile কোন বলা হচ্ছে, কোনগুলো, এই যে উপরে যে লোম লোম লোমের মতো মনে হচ্ছে, সেগুলোকে পাইল বলা হচ্ছে। বলা হচ্ছে ইউজুয়ালি কনসিস্ট অফ টুইস্টেড টাফস। টুইস্টেড টাফসটা কি, যে এটা যদি তোমরা কখনো খুলো তাহলে দেখবা যে এরকম টুইস্ট করা ব্রাশ আছে না, আমাদের ব্রাশের মতো ঠিক অনেকটা, যে ব্রাশের যখন ইয়েগুলো খুলে যায়, টাফ গুলো খুলে যায়, তখন যেটা যে এরকম ঠিক থাকে, তো সেটাকে টাফ বলছে, টুইস্টেড টাফ। এই যে এখানে আমি একটা ড্র করার চেষ্টা করেছি, এরকম গুচ্ছাকৃতির। তো দিস আর টপিক্যালি হিট ট্রিটেড এন্ড মেইনটেইন দেয়ার স্ট্রাকচার। এর নিচে একটা বেস ফেব্রিকের সাথে সাধারণত লাগানো থাকে। And the carpet is often in similar context to them rug, but rugs are typically considered similar room and attached in the floor বিভিন্ন কাজে। So carpet are used versatile purpose including insulation, person's feet, রুমের ভিতরে যেটা দেয়, cold tiles or concrete floor, making room comfortable place, etc etc, সবখানে কোথায় কোথায় ইউজ করা হয় আমরা জানি। So carpet different patterns এর motifs এর হতে পারে। ওকে, তো তো এটাই ছিল আমাদের কার্পেট সম্পর্কে প্রাইমারি ইন্ট্রোডাক্টরি কথা। এখন কার্পেটের বাকি যে টেস্টিং বা কার্পেট টেস্টিং গুলো সম্পর্কে তো আমরা জানবো। তো প্রথমেই টেস্টিং এর জন্য যেটা চলে আসে সেটা হচ্ছে কার্পেটের থিকনেস টেস্টিং। তো এখানে পাশে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা যন্ত্রের, এই যন্ত্রটার সাথে সম্ভবত আমরা আগেও পরিচিত, থ্রিলি থিকনেস মিটার। বিকজ আমরা যখন ফেব্রিকের থিকনেস মাপি তখনও এই থ্রিলি সিরিলি থিকনেস মিটার বা অন্য থিকনেস মিটার সম্পর্কে পড়েছিলাম। তো প্রথমে আমাদের যেটা মাপতে হবে, এখন বিষয় যেটা হচ্ছে যে থিকনেসটা কতটুকু হবে, পাইল সহ কিন্তু থিকনেসটা হবে, অর্থাৎ ব্যাকিং যে ফেব্রিকটা থাকছে সেটা থেকে পাইল, উপরে যে পাইলটা থাকছে, এটা যদি ব্যাকিং ফেব্রিক হয়, উপরে যে ঘাসের মতো পাইলটা থাকছে সেটা সহ কিন্তু থিকনেসটা হবে। সো কার্পেট টেস্টিং এর ক্ষেত্রে প্রথমে আমরা যেটা টেস্ট করে জানবো সেটা হচ্ছে যে থিকনেস টেস্টিং। হেন্ডারসন ক্লেক স্টেট বলা হচ্ছে যে thickness estimated by eye is similar to the measure by instrument in low pressure, but the measuring thickness increasing the decreasing pressure, the range of extracted by human foot pressure order 0 থেকে 12 pounds in normally being encountered, and we can obtain the measure of behavior of the carpets to imposed loads। আমরা যখন ইয়েটা করব, অর্থাৎ পা দিয়ে যখন উপরে যাব, তাহলে কি আমাদের পায়ের প্রেসারের কারণে সেটা কিন্তু নিচের দিকে দেবে যাবে, সে কথাটা বলছিস তো। এই জন্য আমরা ওজনটাকে ভেরি করব, 0 থেকে 12 পাউন্ডস পর্যন্ত আমরা আমাদের থিকনেস মিটারে ওজনটা দিব। বলা হচ্ছে essentially the determination of fabric thickness consists of precise measurement distance between two plain parallel plates। এখানে আমরা দুটো প্লেন প্যারালাল প্লেটস দেখতে পাচ্ছি, and separated by cloth, and known as a abrasive pressure between the applied and maintained. Here is the pressure. Okay, so it is convenient regard one of the two plates and pressure foot and the other anvil, and the Shrilly thickness tester has thus two parallel plates, and upper plates are several
as collar and support for the additional load and produce pressure, and dial gauge is graduated in the mimi and which is indicate the thickness of the carpet. Here is a dial gauge who is indicating the thickness of the carpet. অ্যাটমসফিয়ার কিরকম লাগবে, যে আমাদের মোটামুটি সেটা 270 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড, 270 নয়, এবং 20 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, টেম্পারেচার 29 ডিগ্রি মতো প্রেজেন্ট যেটা থাকে। প্রসিডিউরটা কি, খুবই সহজ প্রসিডিউর আমাদের কার্পেট টেস্টিং এর জন্য, কার্পেট থিকনেস মেজার করার জন্য। এট ফার্স্ট টেক আওয়ার স্যাম্পল কার্পেট এন্ড কাট ইটস ইনটু দ্য নাইফ, কেটে ফেলবো। প্লেস দ্য কার্পেট অন দ্য লোয়ার প্লেট এন্ড ব্রিং ডাউন দ্য আপার প্লেট অন ইট। আমাদের যে দুটো প্লেট আছে, নিচের প্লেটে দিয়ে উপরের প্লেটটা নিচে উপর থেকে নিচে নামাবো। লোড দ্য ডেড ওয়েট অন দ্য কলার এন্ড টেক্স দ্য রিডিং ফ্রম দ্য ডায়াল গেজ। কলার বলতে ছোট প্লেটটাকে বোঝাচ্ছে, সেটা দিব, এবং ডায়াল গেজে তখন কি একটা ভ্যালু দেখাবে, সেটা ডিজিটালও হতে পারে। ওকে, এন্ড নাও এট দ্য আদার এডিশনাল ওয়েটস আফটার অ্যানাদার কলার ইনক্রিজেস ইন দ্য ওয়েট। তখন কি করছি আমরা, জানি যে যেহেতু এটা ফ্লাপি ম্যাটেরিয়াল, অর্থাৎ এর উপরে কি রয়েছে আমাদের যে পাইলগুলি রয়েছে, এই পাইলগুলি পা দিলে নিচে দেবে যায়। সো প্রাথমিকভাবে যখন আমরা অল্প ওজন দিব তখন সেটা উপরেই থাকবে, এরপরে আস্তে আস্তে ওজন বাড়ানো হয়, বাড়িয়ে 12 পাউন্ডস পর্যন্ত আমরা দেখি যে কত দূর সেটা নিচে নেমে যাচ্ছে। So add the additional weights after another and to increase the weight and take the readings from the dial gauge. After taking the last reading, we'll wait for 5 minutes প্রত্যেকটার জন্য for the action of weights on the carpet. প্রত্যেকটা ওজন দেওয়ার পর সাধারণত 5 মিনিট অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে, রিডিংটা নিতে হবে। সো then we will again unload the weights from the collar and one by one and take the reading on the thickness. এবং যেইভাবে আমরা কি করছি, লোড করছি একটার পর একটা, ঠিক সেইভাবে যখন খুলতেছি তখনও কিন্তু 5 মিনিট করে করে ওজনটা নিচ্ছে। সো from this beginning of the thickness and less, from beginning thickness and the last thickness of the carpet after compression, we'll find out the compression carpet recovery percentage. তখন আমরা এই দুই ওজনের দুই ভলিউমের পার্থক্য থেকে আমাদের যে প্রসিডিউরের আমাদের যে থিকনেসটা সেটা সহজে মেজার করতে পারবো। তাহলে বিষয়টা কি হলো, আমরা যদি আগের স্লাইডে ফিরে যাই, যে এখানে আমরা সাধারণত 0 থেকে 12 পাউন্ড পর্যন্ত প্রেসার দিচ্ছি। তো এটা যে আমাদের কলার বলা হচ্ছে, অর্থাৎ 2 প্লেটস রয়েছে, এই প্লেটের উপর স্যাম্পলটা রাখবো, এটা উপর থেকে এটা যখন নিচে নামাবো তখন একটা রিডিং পাচ্ছি, আবার একটু প্রেসার দিব, এটা আরেকটু 5 মিনিট অপেক্ষা করব, আরেকটু নিচে নামবে, আরো প্রেসার দিব, আরো 5 মিনিট নিচে নামবে, আরো দিব, এভাবে 12 পাউন্ড পর্যন্ত দিব। দেওয়ার পর আবার সেই রিডিং গুলো নিব, আবার উল্টা ভাবে যখন ওজনগুলোকে খালি করব একটা একটা করে, তখন ঠিক সেম ভাবে একটা করে সরাবো, 5 মিনিট দেখবো যে এটা কতখানি উপরে ওঠে কি ওঠে না, আবার দেব, আবার উঠাবো, আবার দেব, আবার উঠাবো, যে এটা কতখানি ব্যাক করছে। অর্থাৎ প্রাথমিক অবস্থায় যেটা এরকমটা হয় না যে আমরা ঘাসে পাড়া দিলে ঘাস আবার মাথা চারা দিয়ে ওঠে, অর্থাৎ বিষয়টা হচ্ছে যে আমার ফেব্রিকের পাইলগুলো যেহেতু প্রেসারের কারণে নিচের দিকে দেবে গেছে, তো প্রেসার রিলিজ করার কারণে সেটা উপরের দিকে উঠছে কিনা, তো সেটা উঠলে তাহলে থিকনেসটা বাড়বে, আর যদি না উঠে তাহলে সেটাই থাকবে। তো সেটাই অবজারভেশন। এখন ক্যালকুলেশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে দেখো অনেকগুলো প্যারামিটার, 6টা রিডিং নিয়েছে প্রায় তারা। প্রথমে ডেড ওয়েট 90 গ্রাম, টোটাল লোড 90 গ্রাম দিয়েছে। তো থিকনেস ইজ আফটার লোডিং 12.8, থিকনেস আফটার আনলোডিং, অর্থাৎ থিকনেস এখানে দুটো রিডিং, একটু খেয়াল করো, আপাত দৃষ্টিতে অন্যরকম মনে হতে পারে। প্রথমত হচ্ছে যে থিকনেস আফটার লোডিং, অর্থাৎ প্রথমবার দেওয়ার ফলে, প্রথমে যখন তুমি 90 গ্রাম দিয়েছো বা পাউন্ড রূপান্তর করলে যা হয়, প্রথমে যখন দিয়েছো তখন কি হচ্ছে যে তোমার একটু প্রথমে অবস্থায় একটু কমে যাচ্ছে। ওকে, তো আর তারপর আবার ওজন বাড়াচ্ছি বাড়াচ্ছি বাড়াচ্ছি, তো শেষের দিকে আমরা কি করছি যে এটাকে আবার ওজনটাকে আনলোড করছি না, তো আনলোড করার সময় এটার থিকনেসটা আসলে কতখানি আসছে সেটা দেখার জন্য 12.5, সেটা কিন্তু আফটার আনলোডিং দা ওয়েট, তাহলে সেটা কম উপরে উঠছে, তাই না? ওকে, তো একইভাবে 90 ডিগ্রি, 90 গ্রাম, 290, 590, এই মোটামুটি কয়েকটা রিডিং নিয়ে এবং একই সাথে সেটার রিলিজ করে কতখানি উঠতেছে সেটাও কিন্তু মাপতে হবে। তাহলে দুইটার থেকে আমরা রিকভারিটা পাবো। সো কম্প্রেশন যদি প্রথমটার ক্ষেত্রে বলি, তাহলে 12.8 প্রথমবার ওজন দেওয়ার ফলে ছিল। মনে করো যে এখানে প্রথমটা ওজন দিলাম, প্রথমটা ওজন দেওয়ার ফলে সেখানে কি হচ্ছে যে কম্প্রেশন হলো, কম্প্রেশন হওয়ার ফলে আমরা যখন রোডটাকে রিমুভ করলাম, প্রথমবার 12.8 ছিল, তো ওজন দেওয়ার পর সেটা কি আরো পরে যখন রিলিজ করছে আস্তে আস্তে, এটা কি আর উপরের দিকে উঠবে, বা উঠলেও কম উঠবে, সেটাই কিন্তু হচ্ছে 12.5। সো দুটো থেকে যদি আমরা কম্প্রেশনটা মাইনাস করি তাহলে 0.3,
কম্প্রেশন পার্সেন্টেজ এবং রিকভারি পার্সেন্টেজ 2.4। রিকভারি পার্সেন্টেজটা কিভাবে বের করব, এখান থেকে পার্সেন্টেজে রূপান্তর করলে বের হবে। সো রেজাল্ট কম্প্রেশন দ্য কার্পেট 0.3 মিমি এন্ড রিকভারি 2.4%। সো ইট ইজ ভেরি ইজি এন্ড সিম্পল। হোপফুলি সবাই বুঝতে পেরেছো। আমি যদি আবার বলি তাহলে যে বিষয়টা হচ্ছে, আমাদের মেশিনে যেটা টেস্টার রয়েছে, টেস্টারের কি প্রেসার ফুটে প্রথমে একটা স্যাম্পল দিব, উপরে ওজন দিব, তারপর একটা রিডিং পাবো, তারপর আবার ওজন বাড়াবো, এটা আস্তে আস্তে কম্প্রেশন হবে, রিডিং পাবো, এবং যখন আনলোড করব তখন কিন্তু আরেকটা রিডিং পাবো, প্রত্যেকটা এগেইনস্টে প্রত্যেকটা আনলোডিং রিডিং পাবো। তো সেই দুই রিডিং থেকে আমরা সহজেই এগুলো বের করতে পারছি। তো এটা ছিল আমাদের প্রথমত কার্পেট টেস্টিং এর ক্ষেত্রে অ্যাবাউট থিকনেস টেস্টার। নাও অ্যাবাউট দ্য কার্পেট পাইল থিকনেস গেজ, যেটাকে বলা হচ্ছে। তোমরা মেশিনটা দেখতে পাচ্ছ যে এটা ডিজিটাল, ওটাও ডিজিটাল হতে পারে, কোনো সমস্যা নাই। এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে যে প্রত্যেকটা মেশিন আমাদের কিছু পিনের উপর দাঁড়িয়ে আছে, আমরা লক্ষ্য করলে দেখতে পারবো, এবং মাঝখানে একটা আমাদের প্রেসার ফুট রয়েছে। তো আমরা যদি বলি কার্পেট পাইল থিকনেস গেজ বলা হচ্ছে টেস্ট মেথড। The gauge is positioned on the carpet and 6 loaded needles are penetrate the pile until they make the contact with the denser backing. পাইলটা আমরা মাপবো, একটু খেয়াল করি যে একটু আগে কিন্তু আমরা থিকনেসটা, অর্থাৎ একটা কার্পেট যদি এটা হয় থাকে তাহলে সেই কার্পেটের পুরোটা মেপেছিলাম, অর্থাৎ পাইল থেকে ব্যাকিং পর্যন্ত। কিন্তু এখন যেটা মাপতে চাচ্ছি যে শুধুমাত্র ব্যাকিং এর উপরে যে পাইলটা রয়েছে, যে লুজ ফাইবার গুলো লাগানো রয়েছে ব্রাশের মতো, সেই ফাইবার গুলোর বা পাইলের ডেনসিটিটা বা পাইলের থিকনেসটা কত। সেজন্য আমরা যদি আমাদের একটু আগে যেটা আমরা ইউজ করেছি সেটা ইউজ করি, তাহলে কি হবে, পাইলটা সহ কিন্তু নিচের দিকে নেমে যাবে, তাহলে কিন্তু আমরা পাইলের যে থিকনেসটা সেটা কিন্তু পাচ্ছি না। সেজন্য বলা হচ্ছে দিস gauge is positioned on carpet on 6 loaded needles penetrate pile until the make contact with the denser backing। এখানে 5টা নিডল দিয়ে করা হচ্ছে, যে নিচের একবারে ব্যাকিং ক্লোথটাতে তারা অ্যাটাচ করছে 6টা নিডল। The pile surface is located by float probe and the pile thickness can be then read directly from the digital gauge। এই যে এখানে আমরা এটা দেখছি, এটা ফ্লোটিং প্রব। তো এরকম যখন 6টা ইয়ে দিয়ে আমার এটা উপরে থাকবে, তার মানে কি পিন ঢুকে যাচ্ছে, সুচ, সেটা তো আর ডেনসিটিটাকে বা থিকনেসটাকে ইয়ে করছে না, কোনো প্রকার প্রভাবিত করছে না। তখন এই কার্পেটের উপর যে ফ্লোটিং ড্যান্সটা থাকবে বা ফ্লোটিং গেজটা থাকবে, সেটা কি করছে, জাস্ট এরকম করে আমার পাইলের উপর এসে পড়ছে, এটাতে কিন্তু কোনো ওজন বা লোড দেওয়া হচ্ছে না। ওকে, তাহলে এটা থেকে এটা পর্যন্ত আমরা সহজেই কি করতে পারছি, এই ডিজিটাল মেশিনে এই যে এইটুক যে থিকনেসটা সেটা আমাদের দেখাচ্ছে। ওই মেশিনে যে সমস্যাটা হতো যে পাইলটা কিন্তু প্রেসারের কারণে নিচে দেবে যেত, এবং সেই সাথে ব্যাকিং এর নিচ থেকে কিন্তু নিতে হতো। এখন শুধু আমরা যেটা করতে চাচ্ছি শুধুমাত্র পাইলটা। So the compactability enables logging of the thickness measurement for one line and different data statistical analysis. Okay, এটা ছিল আমাদের কার্পেট পাইল থিকনেস গেজ বা কার্পেটের শুধু পাইলটাকে মেজার করার জন্য। ওকে, নাও ডিউরেবিলিটি অফ দ্য কার্পেটস। একটা কার্পেটের ডিউরেবিলিটি বলতে কি বোঝায়? একটা কার্পেটের ডিউরেবিলিটি বলতে বোঝায় এটা কতদিন থাকবে, তাই না? এটা কতদিন টিকবে সেটাকে বোঝায়। সো how long a carpet will be used be lasting is called durability of the carpet. It is difficult to answer how long the carpet will be last. So durability depends on the its use. মনে করো তুমি একটা কার্পেট কিনে রেখে দিয়েছো, ইউজ করো না, তাহলে তো সেটা অনেক দিন যাবে। লোডিং অন ইট এন্ড এটার উপরে কত লোড হচ্ছে, মনে করো যেখানে মসজিদে বা মন্দিরে যেখানে কার্পেট সে প্রতিদিনই লোক যায়, তাহলে সেটা তো আর বেশি দিন টিকবে না। অথবা বাসা বাড়িতে তুমি অল্প দুই একজন লোক ঘোরাফেরা করো, লোডিং শিওরলি অন ইটস কোয়ালিটি, অর্থাৎ এটার কোয়ালিটি সম্পর্কে শিওর হতে হবে যে এটা আসলেই কোন ফাইবার দিয়ে তৈরি, কিরকম ভাবে তৈরি, কত টাইট ভাবে তৈরি কিনা। ঠিক আছে, তো যত ভালো কোয়ালিটির হবে সাধারণত ততই হবে। সো কার্পেট টেস্টিং ইনস্ট্রুমেন্টস হ্যাভ বিন ডিজাইনড and use both comparative evaluation carpet by laboratory test and comparison laboratory test carpet performance in the fields. সো এটা আমরা বিভিন্ন ভাবে করতে পারি। আমরা তাহলে কিভাবে করব, যে টেট্রাপড ওয়ালকার কার্পেট টেস্টার নামে আমাদের একটা টেস্টার রয়েছে, যেটার মাধ্যমে আমরা এর ডিউরেবিলিটিটা আসলে টেস্ট করব। সো
This instrument is comprehensive carpet testing machine which is the best carpet sample for durability test করা যাবে both dry and wet condition এ, appearance retention অর্থাৎ appearance টা কিরকম হয় সেটা টেস্ট করা যাবে, soil resistance কিরকম সেটা টেস্ট করা যাবে, resiliency টা কিরকম সেটা টেস্ট করা যাবে একই সাথে। তাহলে টেট্রাপড দিয়ে আমরা কি টেট্রা বুঝি কিন্তু, হ্যাঁ, যে পট এরকম পট থাকছে যেটা দিয়ে কার্পেট টেস্ট করব আমরা। সো পরের পেজে যাই, গেলে হয়তো ক্লিয়ার হবো সবাই। যেটা হচ্ছে মেশিন ডেসক্রিপশন। এখানে দুটো ছবি প্রথমত দেখতে পাচ্ছ, যে দেখো টেট্রাপডের যে কথাটা বলা হচ্ছিল যে এটা একটা ইমারেজ সারফেস, আমরা পিলিং টেস্ট করছিলাম না, ঠিক সেরকম এখানে একটা টেট্রাপড দেওয়া আছে। এই টেট্রাপডটা কি করছে, মেশিনটা যখন মুভ করছে টেট্রাপডটা ঘুরছে। তাহলে এখানে যখন আমরা কার্পেটটা দিচ্ছি, এই যে কার্পেটটা সেট করা হয়েছে, কার্পেটটা দিচ্ছে, তাহলে এই টেট্রাপডটা কি হচ্ছে, কার্পেটের উপর ঘুরছে। তাহলে এই টেট্রাপডটা কার্পেটের হার্ম করছে বা কার্পেটের ফ্রিকশন ঘটাচ্ছে, যার ফলে আমার কার্পেটটা ড্যামেজ হচ্ছে। এখন দেখার বিষয় কতক্ষণে ড্যামেজ হচ্ছে বা কি কি ড্যামেজ হচ্ছে। মেশিন ডেসক্রিপশন বলা হচ্ছে যে very simply the machine compresses a drum with is driven at speed 50 rpm by 12 watt electric motor via etc ঘুরবে। So carpet samples are placed inside the drum and pile facing the watts, এইভাবে পাইলটাকে ফেস করাবো যেটা দিয়ে ঘোরাবো অর্থাৎ অ্যাবারশনটা। The tetrapod made in cast iron with 4 legs, কাস্ট আয়রন ওই যে বলেছিলাম টিউবওয়েলের যে লোহাটা রয়েছে সেটাকে কাস্ট আয়রন বলে, একটু বালি বালির মতো। সো ইট ইজ প্লেসড ইনসাইড দ্য ড্রাম উইথ দ্য কার্পেট, এটাকে আমরা কার্পেটের ভিতরে এভাবে কার্পেটটাকে লাগিয়ে এখানে দিব। When the drum is rotated the tetrapod falls on each and each sample with heavy beating and rubbing action and the simultaneous actual action of walking। তো এটাই মোটামুটি আমরা যে ওয়াকিং এর ফলে যে ঘর্ষণটা হয় সেটা এই টেট্রাপডটা ইনশিওর করে। After counting counter is fitted, the machine is registered to the number of revolution compared by the drum. So the counter can also be set and switch motor required to the numbers of revolution, যে কতবার ঘুরছে তারপরে আমরা এটা বের করে দেখব যে এটা কত রেভলিউশন পর্যন্ত ঠিক থাকতে পারছে বা এটার অ্যাপিয়ারেন্সটা ঠিক থাকছে। সো যত দূর থাকবে তত ভালো হবে। সো দেখি আমরা কি বলছে, যে the durability test investigate the length of the life of the carpet and backing becomes visible tough up. So a step can be fitted between the back carpet and inside the face of the drum is like the water. তো এটা দুই ভাবে করা যেতে পারে, তুমি এটাকে ভিজিয়েও করতে পারো। বলা হচ্ছে the light medium carpets would be expected with the stand এক কত 1,75,000 revolution 1,75,000 and heavier carpets before backing inside, অর্থাৎ এতগুলো রেভলিউশন দেওয়ার পর আমরা সেটাকে টেস্ট করি। অ্যাপিয়ারেন্স এন্ড টেক্সচার রিটেনশন, এবার টেস্ট কি বলা হচ্ছে যে ঘোরানো হলো, this property is tested similar manner the durability step been removed from the drum and the carpet sample is subjected the backing and rubbing action with the tetrapod for the sufficient time bring about the substantial change in appearance, and in case of low density pile carpet এর ক্ষেত্রে সাধারণত 25,000 revolution where 2 লাখ revolution পর্যন্ত high density pile. So in damp condition, ভেজা condition, it is test carried out exactly the same way and dry appearance retention test except the ball of damp cotton wool is placed on the drum and the tetrapod and the drum is rotated at the revolution according to quality. So it is একেবারে এর মতো আমাদের পিলিং এর মতো আমরা মার্টেডাইল টেস্টার দিয়ে যেভাবে করেছি বা আইসিআই পিলিং বক্স দিয়ে যেভাবে পিলিংটা করেছে ঠিক সেমভাবে এখানে যেটা হচ্ছে এই যে টেট্রাপডটা এটাকে রাফ করছে এবং সারফেসটাকে আমরা অ্যানালাইসিস করছি, সেটা দিয়ে আমরা আমাদের এটা টেস্ট করতে পারি। ওকে, নাও দ্য সয়েলিং টেস্ট এন্ড দ্য রেজিলিয়েন্সি টেস্ট একে ধারে বলা হচ্ছে। সয়েলিং টেস্টটা কি বলা হচ্ছে, টু টেস্ট দ্য কার্পেট স্যাম্পল ফর সয়েল রেজিস্ট্যান্স, মানে কি ময়লা হবে কিনা। To test the carpet sample for soil resistance, a measured amount of artificial soil is placed on the drum, বাইরে থেকে কিছু soil দিয়ে দেওয়া হয়, with the tetrapod and drum is rotated 10,000 revolution and carpet is then removed from the examined of degree of soiling. At all tests evaluated visually and most cases the sample should be compared with the high quality sample. তারপর আমাদের যে স্যাম্পলটা ছিল আগে বা সেটা আমরা যেভাবে স্টেইনিং টেস্ট করি সেভাবে টেস্টটা করে থাকি সাধারণত। ওকে, রেজিলিয়েন্সি টেস্ট, তাহলে সয়েলিং টেস্টটা কি আমরা বুঝেছি যে
আমরা বাইরে থেকে কিছু সয়েল ওই টেট্রাপডের সাথে দিয়ে দিই, তখন যখন ঘুরে সেটা, তাহলে সয়েলটাও ঘুরে, তাহলে সয়েলটা কি পরিমাণ লাগতেছে সেটা আমরা রেভলিউশন এবং টাইমের উপর বেস করে দেখি। সয়েলিং টেস্ট। রেজিলিয়েন্সি টেস্ট কি, আমরা পা দিয়ে মারানোর পর একটা সাবস্টেন্স উপরের দিকে স্থিতিস্থাপকতার কারণে আবার রিকভার করে, সেটা রেজিলিয়েন্স ইজ এ কার্পেট মেজার বাই ডাইমেনশনাল চেঞ্জ। এ স্যাম্পল কার্পেট ইজ thickness can be measured before and after tetrapod action, অর্থাৎ টেট্রাপড অ্যাকশনের পর এটার লেন্থটা কি বেড়ে গিয়েছে কিনা বা উইথটা কি বেড়ে গিয়েছে কিনা, can be measured for condition with the help of thickness gauge. Thus the resiliency can be measured by the, এবং একই সাথে thicknessটা by measured of the pile of the terms of pile fatigue. ওকে, তাহলে রেজিলিয়েন্সিটা এই একটা অ্যাকশনের পর কি পরিমাণ থিকনেস কমে গেল বা লেন্থ উইথ বেড়ে গেল কিনা সেটা মেজার করে দেখা হয়ে থাকে। এরপরে যদি আমরা চলে আসি ম্যানুয়াল ডিউরেবিলিটি টেস্ট অফ দ্য কার্পেট, আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু লোকজন রাস্তার উপর দিয়ে হাঁটছে। তো এখানে দুটো কার্পেট দেখা যাচ্ছে, একটা অরিজিন নতুন কার্পেট আর একটা ইউজড কার্পেট, যেখানে টেস্টেড কার্পেট, অর্থাৎ এটার উপর দিয়ে হাঁটা হয়েছে। এখন বলা হচ্ছে কতবার হাঁটা হবে সেটা কিভাবে টেস্ট করব, বলা হচ্ছে এরকম, দেখো এখানে কিছু টার্ম রয়েছে যে লাইট ট্রাফিক এরিয়া, নর্মাল ট্রাফিক এরিয়া, হেভি ট্রাফিক এরিয়া। তো এখানে যেটা করা হয় বলা হচ্ছে যে the most accurate and reliable measure of carpet durability to standard actual foot traffic using the industry accepted to 20,000 step contract Walker test. সো এটার জন্য কি, তাহলে আমরা ফুটপাতে বসিয়ে দিব এবং মোটামুটি কাউন্ট করব যে কতজন যাচ্ছে। হ্যাঁ, সো রেসিডেন্সিয়াল carpets are still subjected to testing by contact workers. People hired to walk on carpets for extended periods of the time and simulate years of the year. So was the first carpet manufacturer that employed this test, and although it is time to consuming the expensive procedure and it is proven the quantitative measure of the durability of the particular carpet style and under virtual and real world condition. তো এই জন্য আমরা কয়েকটা এলাকা সাধারণত সিলেক্ট করা হয় যে ট্রাফিকের উপর বেস করে, যে হেভি ট্রাফিক, নর্মাল ট্রাফিক, লাইট ট্রাফিক, তো সেই অনুসারে সেখানে কিছু কার্পেট রেখে দেওয়া হয় এবং সেটা টেস্ট করা হয়। So after নিশ্চয়ই বসে বসে গোনা হয় না। So after walk testing, the rating is given on the basis of the factors contributing the appearance change, such as shading, crushing, matting, graded against the accepted industrial scale, and the rating essential show the carpet durability, appearance, retention after level of 20,000 foot traffic. So মনে করো আমরা মোটামুটি এই সেই জোন ভিত্তিক যে একদিনে কতজন হাঁটতে পারে এভাবে সাধারণত একটা অ্যাজাম্পশন করে টেস্ট করা হয়, অথবা মাঝে মাঝে লোক ভাড়া করা হয় হাঁটার জন্য। ওকে, তো ভালোই হতো না যে আমাদের যদি এরকম বলতো যে হাঁটেন আপনারা, ভবিষ্যতে হয়তো হতে পারে। ওকে, স্লিপ রেসিস্ট্যান্স টেস্ট সর্বশেষে আমরা চলে এসেছি, যে কোন একটা স্লিপ রেসিস্ট্যান্সটা কি জানিস, বলা হচ্ছে ইন টার্মস অফ ফুটওয়্যার স্লিপ রেসিস্ট্যান্স ইজ দ্য অ্যামাউন্ট অফ রেসিস্ট্যান্স দ্য সোল অফ দ্য শু exert while moving over walking surface. So sleep resistance is measured in coefficient of friction, which is equal to the ratio between the maximum frictional force and the sole of the shoe exert and the force pushing and sole across the surface. অর্থাৎ স্লিপ রেসিস্ট্যান্স বলতে যেটা সোল বোঝাচ্ছে সেটা হচ্ছে যে হাঁটার ফলে আমরা আসলে পড়ে যাব কিনা বা স্লিপ করব কিনা। তো এই স্লিপটা সাধারণত জুতোর সোলের সাথেই, যত বেশি ফ্রিকশন হবে স্লিপ হওয়ার সম্ভাবনা তত কম হবে। আমরা জানি যে আমাদের জুতোর নিচের যদি সোল প্লেন হয়ে যায়, অর্থাৎ সেক্ষেত্রে ফ্রিকশনটা কম হবে এবং সেক্ষেত্রে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো একটা কার্পেটের উপর দিয়ে হাঁটতে গেলে তুমি পড়ে যাবে কিনা সেটার জন্য আমাদের এই টেস্ট, যেটাকে আমরা বলতেছি পেন্ডুলাম স্লিপ রেসিস্ট্যান্স টেস্ট। তো এটা ASTM E30393 and ইউনাইটেড স্টেটের ক্ষেত্রে, ইউনাইটেড কিংডমের ক্ষেত্রে, অর্থাৎ এই টেস্টটা রয়েছে অনেকগুলো মেথডে বা অনেকগুলো নাম্বারিং এর মাধ্যমে। সো এটা কিভাবে টেস্ট করা হয় আমরা একটু যদি দেখি, যে এখানে একটা পেন্ডুলাম স্লিপ রেসিস্ট্যান্স টেস্টার আমরা দেখতে পাচ্ছি। তো এখানে অনেকগুলো পোর্শন দেখা যাচ্ছে, যে পয়েন্ট অ্যাডজাস্টমেন্ট, একটা হ্যান্ডের মতো, হুকের মতো রিলিজ সুইচ এখানে আটকানো যায়। তারপর এখানে পেন্ডুলাম দেখতেছি, এখানে একটা মাথায় বড় হ্যামারের মতো লাগানো আছে, যে লিফট হ্যান্ডেল, এটা ছেড়ে দেওয়া যায়। তারপর জাম নাট, এটা খুললে খোলা যায়, এটাকে চেঞ্জ করা যায়, রিপ্লেস করা যায় হেডটাকে। রাবার সিডার, স্লাইডার, রাবিং শিট, তারপরে হচ্ছে পলিশিং কি ক্লাব, ওকে, তারপর লিফটিং স্ক্রু,
তারপর লেভেলিং স্ক্রু। ওকে, তো এই যন্ত্রটা সাধারণত আমাদের যে রাস্তার ঘাটে রাস্তার কাজ করা হয় কনস্ট্রাকশনে, সেই কাজের ক্ষেত্রে ইউজ করা হতো, যে রাস্তার ইয়েটা কিরকম, যে রাস্তা কি স্লিপ করবে কিনা, অর্থাৎ রাস্তার রাবিংটা কিরকম, ফ্রিকশনটা কিরকম হচ্ছে সেটা বোঝার জন্য। তো একই সাথে সেটা কার্পেটে ইউজ করা হয়। কিভাবে ইউজ করা হয়, আমরা এখানে যে হুকটা দেখতেছি, যে প্লাস্টিক রাবার শীটটা দেখতেছি, সেটা কি উপর থেকে ছেড়ে দেওয়া হয়। তাহলে ছেড়ে দিলে সেটা কি হবে, এখানে যে কন্টাক্টটা আছে, এখানে যে কন্টাক্টটা আছে সেই কন্টাক্টের সাথে এটা ঘেঁষে যাবে। তো ঘেঁষে এদিকে চলে যাবে। তো যখন ঘেঁষে যাবে, এখানে একটা কাটা আছে দেখো, তো এটা যদি যত এখানে বাধা প্রাপ্ত হবে সারফেসে, তত কি কাঁটাটা এদিকে যেতে পারবে না। আর যত তাড়াতাড়ি চলে যাবে ফুস করে, অর্থাৎ কম রাবিং হবে, অর্থাৎ স্লিপ করে চলে যাবে, তাহলে কি এটা এদিকে চলে যাবে। সো আমার রেটিংটা শুরু হয়েছে এখান থেকে, অর্থাৎ এদিক থেকে। যত এদিকে চলে যাবে কাঁটাটা, তত কিন্তু খারাপ। আর যত এদিকেই থাকবে, মানে এই মেশিনটা কি এদিকে যেতে পারবে না ঘর্ষণের ফলে। অর্থাৎ এটাকে যখন উপর থেকে ছেড়ে দেওয়া হবে পেন্ডুলামের মতো, এটা সারফেসটাতে কি হবে, ঘর্ষণ খাবে। তাহলে ঘর্ষণ যত বেশি হবে, তাহলে এটা আর তত এগোতে পারবে না, কাটাও তত এগোবে না। কিন্তু যত ঘর্ষণ যত কম হবে, কাটা তত বেশি এগিয়ে যাবে, তাই না? তাহলে রেটিংটা আমার বেশি হবে। সো দ্য পেন্ডুলাম uses standard pieces of rubber set up in the rubber nozzle, travel across floating the sample and 123 থেকে 25 মিমি and mounted on the pendulum foot. When the arm of the pendulum is set up, the miss of the floating completely, the arm is swing up parallel from the where it is straightened, and the pointer of the arm hole in rubber slider read as 0. প্রথমে 0 করে নেওয়া হবে, ঠিক আছে? 0 করে এই যে কাঁটাটাকে 0 করে নেওয়া হবে, এটাকে ভালোভাবে বসানো হবে। এগুলো সবই মুভেবল। Okay. And slippery floating products readings and close the 0 and floating with a higher resistance to slip and gives the results further from the 0 of the higher number. আমরা নাম্বারিংটা যদি দেখতে চাই, তাহলে পাশে থাকার কথা ইমেজ দেখি। ওকে, এখানে পেন্ডুলাম আরেকটা আছে, যে সাধারণত রেটিং যে করা হবে, এইখানে যেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, এই যে এখান থেকে শুরু হবে, 1 থেকে শুরু করে এদিকে বাড়বে, অর্থাৎ নিচের দিকে। 1 মানে খুবই খারাপ, তার মানে কি, এটা এখান থেকে ফ্লোটিং করে এইখানে চলে গেছে কাঁটাটা, তাহলে কি এটা খুবই খারাপ। তো এটা যত হ্যালো স্যার, 50 এর দিকে থাকবে, হ্যাঁ বলো রূপান, তত বেশি ভালো হবে। আপনার ওখানে নেটওয়ার্ক হ্যালো, স্যার নেটওয়ার্ক একটু স্লো মনে আপনার ওদিকে হ্যাঁ হতে পারে, কথা বোঝা যাচ্ছে না। আটকে আটকে আসছে স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা শেষ করে ফেলেছি। স্যার এখন ক্লিয়ার? ওকে, তো আমরা যখন করছি, তখন এটা যখন এদিকে যাচ্ছে, তখন এটা কি হচ্ছে, কাঁটাটা তাহলে যত বেশি রাবিং হচ্ছে, কাঁটাটা যেতে পারছে না। তো সেটার উপর বেস করে দুটো স্ট্যান্ডার্ড, এখানে দুটো স্লাইডার ইউজ করা হয় সাধারণত। বলা হচ্ছে যে the pendulum slip resistant test may according to using two types of slider 96 and from formerly known as 4S or slider 55 formerly known as TRRL or TRL rubber. So slider 96, which made named from hardness of slider HRD and shore A, is generally used for all types of surface, and slider 55 is used for more barefoot situation on softer material. So দুটো স্লাইডার রয়েছে, আমরা এখানে দুটো স্লাইডার ইউজ করি। এই দুটো স্লাইডার একটা হচ্ছে 96, একটা হচ্ছে 55। তো 96 সাধারণত সবগুলোর ক্ষেত্রে ইউজ করা হয়, কিন্তু 55 যেটা স্লাইডার রয়েছে সেটা সাধারণত সফট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ইউজ করা হয়। তো এখানে আমরা একটা অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ডের চার্ট দেখতে পাচ্ছি, যেখানে রেটিং করা হয় এখানে P5, P4, P3, তো P1, P0। তো যত উপরের দিকে যাচ্ছে তত কিন্তু রেটিংটা আমার ভালো হচ্ছে, অর্থাৎ কার্পেটের স্লিপ রেসিস্ট্যান্সটা তত বেশি ভালো। ওকে, তো এই ছিল আমাদের স্লিপ রেসিস্ট্যান্ট টেস্ট কার্পেটের ক্ষেত্রে। সর্বশেষ যেটা আমরা দেখব সেটা হচ্ছে ফ্লামেবিলিটি টেস্ট। তো ফ্লামেবিলিটি টেস্টের জন্য এর আগে আমরা 45 টেস্ট পড়েছিলাম, অর্থাৎ কোন একটা কার্পেটে পুড়ে যাবে কিনা সেটা টেস্টের জন্য সর্বদা আমরা কি আগুন ধরিয়ে দেই, তাই না? ভেরি সিম্পল। তো এখানে আমরা যেটা মেথড দেখবো সেটা হচ্ছে যে হট নাট মেথড। হট নাট তো আমরা সবাই চিনি, যে এরকম বলা হচ্ছে যে হট নাট কি, এরকম নাট বোল্ট তো আমরা চিনি, যে এরকম একটা নাট বলা হচ্ছে যে the stainless steel nut is heated on temperature 900 degree centigrade of a muffled furnace. Okay, and the specimen is placed inside the test chamber and clamping rig is placed on the sample using a crucible tongs applied. এই কোন ইয়ে দিয়ে ধরে সেই নাটটাকে কামারশালায় যেটা হয় কি কার্পেটের উপর প্লেস করব। then the heated nut is placed in the center of the clamping rig. After 30 seconds, the nut is removed and the effect is ignite and allotted subside, and measurement are then made across the spared of ignition of the sample. কি বলছে? ওকে, ছবিটা দেখি, পাশের ছবি থাকার কথা, ছবিতে যদি দেখে বোঝা যেতে পারে আর একটু ক্লিয়ার।
হ্যাঁ, ছবি দেখে বোঝা যাচ্ছে যে আমরা প্রথমে কি করব, একটা ফার্নেসে কি করব, একটা একটা নাটকে গরম করব 900 ডিগ্রি সেন্টিগ্রেডে। তারপর সেটাকে ধরে এরকম একটা স্যাম্পলের মাঝখানে কার্পেটের একটা সাইজ কেটে নিয়ে সেই মাঝখানে রাখবো। কতক্ষণ রাখবো, প্রায় কত সেকেন্ড ভুলে গেলাম। রাখার পরে 30 সেকেন্ডস রাখার পরে সেটাকে নাটটাকে উঠিয়ে নিব। তো গরম লোহা যদি এরকম কার্পেটের উপর দিই তাহলে তো সেখানে আগুন ধরবে। তো এই আগুনটা তোকে অবজার্ভ করবে এটা কতক্ষণ জ্বলছে এবং কতখানি পুড়ে যাচ্ছে, সেটার উপর বেস করে আমরা আমাদের টেস্টটা করে থাকি। সেটাকে আমরা বলতেছি হট নাট মেথড। ওকে, স্টিল হট নাট বা টেস্ট মেথড, হট নাট মেথড। আরেকটা মেথড রয়েছে মিথামাইন ট্যাবলেট টেস্ট। তো এই জন্য নাট ইউজ করা হয় না, এরকম মিথামাইন ট্যাবলেট ইউজ করা হয়। বলা হচ্ছে ইট ইজ রেকমেন্ডেড দ্যাট দ্য টেস্ট চেম্বার ইজ প্লেসড ইন ল্যাবরেটরি foam hood and the condition is specimen are placed on the removable base inside the test chamber and the metal plate with a circular cut on the place on the sample and tablet is placed। এরকম ভাবে ট্যাবলেটটাকে আগুন ধরিয়ে দেওয়া হয়, স্পেসিমেন and ignited, so after flame extinguisher measurement are taken access the effects। তাহলে পুড়ে দিব, অর্থাৎ পুড়ে টেস্ট করব। পুড়ে টেস্ট করার জন্য আমাদের এই দুটো মেথড ছিল, একটা মিথামাইন ট্যাবলেট টেস্ট, সেই ট্যাবলেটটাতে আগুন ধরবে, আরেকটা হচ্ছে হট নাট মেথড, অর্থাৎ যে আমাদের নাটটা রয়েছে সেটাতে আগুন ধরবে। অর্থাৎ গরম নাট যদি আমরা কার্পেটে দিই তাহলে সেটা স্বাভাবিক। অ্যাসেসমেন্ট after flame time, after the application of the nut flame time, after the application flame একই কথা বারবার বলা হচ্ছে, nut after glow the time and removal of the after glow time and removal of the nut কতক্ষণ ধরে হচ্ছে সেটা দেখবো, এটা ডাবল হয়ে গেছে। measure the record and radius of the measure, অর্থাৎ কতক্ষণ জ্বলে এবং নিভে যায়। প্রথমত দুটো জিনিস দেখতে হবে, 12-30 সেকেন্ড সরানোর পর এটা কতক্ষণ জ্বলে এবং কতখানি পুড়ে যায় সেটা মেজার করব। and record the radius of the measure of the radius specimen effects on the ignition। ওকে, সো এই দুটো মাপার পরে আমরা সেখান থেকে নির্ণয় করব যে কতখানি হচ্ছে। এবং লাস্ট অফ অল যেটি বলি যে কালার ফাস্টনেস টেস্ট, শেষই হচ্ছে না না, যে কালার ফাস্টনেস টেস্ট অবশ্যই আমাদের মেজার করতে হবে, যেমন কালার ফাস্টনেস টু ওয়াশ, কালার ফাস্টনেস টু লাইট। তো এগুলো মেশিন টেস্ট করা যায়। তো নর্মাল কালার ফাস্টনেস টেস্টের জন্য আমরা যেটা সাধারণত করে থাকি কার্পেটের ক্ষেত্রে, যেহেতু কার্পেটকে এত ওয়াশ করা হয় না, যে এরকম একটা হাতের এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সাদা কাপড় নিচ্ছি, ভিজাচ্ছি এবং সেটা দিয়ে কার্পেটের উপর রাফ করছি। তো রাফ করলে দেখবো যে সেখান থেকে কালারটা স্টেইনিং হচ্ছে কিনা আমার সাদা কাপড়টাতে। বলা হচ্ছে the first you want to find a small area that is mostly outside and follow the step। এরকম একটা এরিয়া খুঁজে বের করতে হবে যেখানে তোমার মনে হয় যে কালার উঠবে বা এরকম। and dip a clean white towel in hot water and press the towel, hot water করতে হবে কিন্তু, in the chosen area and lift the towel to see the any color transferred। তাহলে একটা গরম ভিজিয়ে সেটা ট্রান্সফার করতে হবে। and flip the rag of the backside and repeat, এরকম ঘষে তারপর সেটা দেখতে। so if you see color on towel, the sample test are known as rag is not clear color first and you will have to determine the stabilizer or available in your rag। okay, so এইভাবে আমরা কালার ফাস্টনেসটাকে টেস্ট করতে পারি। এছাড়াও কিছু অল্টারনেটিভ টেস্ট রয়েছে, যেমন পিএইচ টেস্ট। তো আমরা কাপড়ের পিএইচ সাধারণত কেটে কেটে করি। তো এই ক্ষেত্রে পিএইচ টেস্টটা যেভাবে করতে হয়, যে কোনো একটা স্যাম্পলে মনে করো এই যে এখানে লাল চিহ্নিত জায়গায় পানি দিয়ে একটু ঘষা দিচ্ছি, অল্প করে পানি দিয়ে একটু ভিজাচ্ছি, তারপর পিএইচ পেপারটা এখানে লাগাচ্ছি যে এটার আসলে পিএইচটা কত, সেভাবে মেজার করা হয়। ওকে, তো এই ছিল আজকে আমাদের কার্পেট টেস্টিং এর উপর। এছাড়াও আমাদের আরো কিছু টেস্ট থেকেই গেল, যেমন অ্যান্টিমাইক্রোবিয়াল টেস্ট বা মাইক্রোবিয়াল টেস্ট কার্পেটের ক্ষেত্রে হবে কিনা, এগুলো। ওকে, তাহলে আজকের লেকচারে আমাদের যেটা ছিল কার্পেট টেস্টিং। কার্পেট টেস্টিং এর ক্ষেত্রে আমরা যেটা প্রথমেই দেখেছি সেটা হচ্ছে থিকনেস টেস্ট। একটা থিকনেস মিটারের মাধ্যমে আমরা থিকনেস টেস্টটা করব। তারপরে যদি বলি আমাদের পরবর্তী যেটা রইলো যে পাইল থিকনেস টেস্ট, অর্থাৎ পাইলের ডেনসিটি বা পাইলের থিকনেসটা টেস্ট করব, যে পাইলটা কতখানি উঁচু নাকি নিচু বা কতখানি রয়েছে। তারপরে যেটা ডিউরেবিলিটি অফ দ্য কার্পেট, ডিউরেবিলিটি। এগুলো কি পাইল বলবো নাকি লাইক প্রজেক্টিং ফাইবার বলবো? না, প্রজেক্টিং ফাইবার বলা যাচ্ছে না, যেহেতু ফেব্রিকের ক্ষেত্রে কার্পেট তৈরি করছি, পাইল বলতে পারি আমরা, পাইল ফেব্রিক বলা যেতে পারে, পাইলি, ঠিক আছে। প্রজেক্টিং ফাইবার সেটা তুমি বোঝার জন্য বলতে পারো, তোমার জন্য, ঠিক আছে, যে মাঠের মধ্যে যে ঘাস। হ্যাঁ, ওকে, তো এটা পাইলের যে হাইটনেস সেটার জন্য। ডিউরেবিলিটি অফ দ্য কার্পেটস, টেট্রাপড কার্পেট ওয়ালকার মেশিন, কেটে যাবে আবার জয়েন করো, মেশিন ডিসক্রিপশন আমরা দেখেছি। ডিউরেবিলিটি টেস্ট একই সাথে সয়েলিং টেস্ট, এই যে এরকম
এবং রেজিলিয়েন্সি টেস্ট করা যাচ্ছে এবং ডিউরেবিলিটি টেস্ট ম্যানুয়ালি করা যাচ্ছে হাঁটার ফলে বা ম্যানুয়ালি কি হবে যেহেতু আমরা সেটার উপর ইউজ করব। এরপরে যেটা হচ্ছে যে স্লিপ রেসিস্টেন্স টেস্ট, যে আমার এটা স্লিপ করবে কিনা সেটার জন্য আমাদের যে পেন্ডুলাম স্লিপ রেসিস্ট্যান্ট টেস্ট রয়েছে। তারপরে যেটা ফ্লামেবিলিটি টেস্টের জন্য হট নাট মেথড এবং মিথামাইন ট্যাবলেট টেস্ট রইলো অ্যাসেসমেন্ট, এন্ড পরবর্তীতে কালার ফাস্টনেস টেস্টের জন্য আমাদের সিম্পল একটা প্রসিডিউর অ্যানালাইসিস করা হয়েছে। এছাড়াও এই স্যাম্পল গুলোকে কেটে নিয়ে গিয়ে ল্যাবে কালার ফাস্টনেস এর যে যতগুলো টার্মস আছে